প্রতিটি পদক্ষেপে পাতা আছে ফাঁদ, প্রতিটি ছায়ায় ওত পেতে আছে শত্রু। বরফ আর আগুনের সংঘর্ষে শুরু হতে যাচ্ছে এক নিষিদ্ধ খেলা, যেখানে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ আর বেঁচে থাকার লড়াই মিলে তৈরি করবে ভাগ্যের সবচেয়ে অন্ধকার অধ্যায়। আজকের গল্পে আপনি দেখবেন সেই যুদ্ধ, যা শুধু মুঠো আর অস্ত্রের নয়, এটা হলো আত্মা, সময় আর মৃত্যুর বিরুদ্ধে দাঁড়িয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের গল্প। গল্পের শুরুটা হয় জাপান থেকে, আর সালটা দেখানো হয় 1617। মানে বুঝতেই পারছেন, অনেক অনেক বছর আগের কথা। এখানে আমরা গল্পের অন্যতম প্রধান চরিত্র হ্যানজো হাসাশিকে দেখতে পাই, যে তার ছোট্ট মেয়ের সাথে মাত্রই বাড়িতে ফিরেছে। তার স্ত্রী হারুমি তখন বাগানে কিছু গাছ লাগানোর জন্য মাটি খুঁড়ছিল। স্বামীকে দেখে সে বলে, আমার আরেকটু পানি লাগবে, তুমি কি একটু এনে দেবে? আর এরপরে হ্যানজো যখন কুয়োর দিকে পানি আনতে যায়, ঠিক তখনই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। তার স্ত্রী হারুমি তার বড় ছেলেকে নিয়ে ছোট্ট মেয়েটাকে চুপ করানোর জন্য ঘরের ভেতরে যায়, আর ঠিক সেই মুহূর্তে বিহান নামের এক ভয়ঙ্কর খুনি বাইরে থাকা সমস্ত পাহারাদারদের মেরে ফেলে আর সোজা বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ওর কাছে ছিল বরফের শক্তি, মানে ও যে কোনো কিছুকে বরফ বানিয়ে দিতে পারত। আর ঘরে ঢুকে সে হ্যানজোর স্ত্রী আর ছেলেকে নিমিষের মধ্যেই বরফ বানিয়ে মেরে ফেলে। কিছুক্ষণ পর হ্যানজো যখন পানি নিয়ে বাড়ি ফেরে, সে দেখে তার পাহারাদাররা মরে পড়ে আছে, আর ঘরের ভেতরে তার স্ত্রী আর ছেলের বরফ হয়ে যাওয়া লাশ। এই দৃশ্য দেখে হ্যানজোর তো মাথায় আগুন চলে ওঠে। এরপর সে এক এক করে বিহানের সমস্ত লোককে মারতে শুরু করে, কখনো তলোয়ার দিয়ে, কখনো খালি হাতে, এমনকি সে দড়ি দিয়ে বাঁধা একটা ছুরি দিয়েও এমন ভাবে লড়তে থাকে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। সবশেষে সে গিয়ে পৌঁছায় বিহানের সামনে। ওখানে দুজনের মধ্যে যে ফাইটটা হয় সেটা ছিল দেখার মতো, কারণ হ্যানজো হাসাশির কাছে ছিল আগুনের শক্তি, মানে সে যে কোনো কিছুকেই পুড়িয়ে দিতে পারত, আর অন্যদিকে বিহানের কাছে ছিল সবকিছু জমিয়ে দেওয়ার ক্ষমতা। লড়াইয়ের সময় ওরা দুজনেই নিজেদের বংশের নাম নেয়, যা থেকে বোঝা যায় যে ওরা নিজ নিজ বংশের সেরা যোদ্ধা ছিল। কিন্তু বিহান ছিল খুবই উচ্চাকাঙ্ক্ষী, সে সেরা যোদ্ধা হতে চেয়েছিল। তাই সে হ্যানজোর পুরো বংশকে শেষ করে দিয়ে তার হাজার হাজার বছরের পুরনো এক প্রতিশোধ পূরণ করে নেয়। এরপর সে হ্যানজোর কাঁধে একটা ছুরি মেরে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর হ্যানজোর ছোট্ট মেয়েটা, যে এতক্ষণ ঘরের ভেতরে লুকিয়েছিল, সে যখন কাঁদতে শুরু করে, তখন হ্যানজো ইচ্ছা করে নিজেকে নরকের আগুনে ঠেলে দেয়। এখন আপনারা হয়তো ভাবছেন, এটা আবার কেমন কথা? আসলে ব্যাপারটা হলো, মানুষ মরে গেলে তার আত্মা স্বর্গে চলে যায়, কিন্তু যদি কেউ ইচ্ছা করে নিজেকে নরকের আগুনে ঠেলে দেয়, তাহলে সে সেখান থেকে অপেক্ষা করতে পারে, আর সঠিক সুযোগ পেলে আবার ফিরেও আসতে পারে। আর ঠিক সেই সময় সেখানে এসে পৌঁছান লর্ড রেইডেন, যিনি ছিলেন বিদ্যুতের দেবতা। তিনি দেখেন যে আগুনের শক্তির অধিকারী হ্যানজো হাসাশি নিজেই নরকে চলে গেছে, আর শুধু তার একটা ছোট্ট মেয়ে বেঁচে আছে। তাই তিনি ওই বাচ্চা মেয়েটিকে নিজের সাথে করে এক অন্য জগতে নিয়ে চলে যান। এরপর গল্প সোজা চলে আসে আজকের দিনে, মানে বর্তমান সময়ে। এখানে আমরা কোল নামের একজনকে দেখতে পাই, যে একজন পেশাদার বক্সার, কিন্তু তাকে মাত্র কয়েক হাজার টাকার জন্য রিংয়ে নেমে ইচ্ছা করে হারতে হতো, যাতে সে সেই টাকা দিয়ে নিজের পরিবারের পেট চালাতে পারে। রিংয়ে নামার পর প্রতিপক্ষ তাকে খুবই মারে, আর যেহেতু তাকে হারতেই হতো, তাই মার খেয়েই সে টাকাটা পেয়ে যায়। অন্যদিকে আউটার ওয়ার্ল্ড নামে একটা জায়গা ছিল, যেখানে শ্যাংস্যাং নামের এক রাজা নিজের একটা বিশাল সৈন্য দল তৈরি করছিল। আসলে নিয়মটা ছিল এরকম যে মোট 10টা ফাইট টুর্নামেন্ট হবে, আর যদি কোনো রাজা তার যোদ্ধাদের দিয়ে 10টা টুর্নামেন্টে জিতে যায়, তাহলে সেই সময় মহাকাশ এবং সমস্ত জগতের রাজা হয়ে যাবে। শ্যাংস্যাং এর দল 9টা ফাইট অলরেডি জিতে গিয়েছিল, আর 10 নম্বর ফাইটটা ছিল আমাদের পৃথিবীর যোদ্ধাদের সাথে। মানে বুঝতেই পারছেন, এই ফাইটটা জিতলেই সে পুরো ব্রহ্মাণ্ডের মালিক হয়ে যাবে। এদিকে আমরা কোলকে দেখি, যে আয়নার মধ্যে বারবার তার পূর্বপুরুষ হ্যানজো হাসাশির স্বপ্ন দেখতে পায়, আর ঠিক তখনই তার সাথে দেখা করতে আসে জ্যাক্স নামের একজন। সে কোলকে জিজ্ঞেস করে, তোমার শরীরে কি এখনো এই চিহ্নটা আছে? আসলে যারা এই টুর্নামেন্টের জন্য নির্বাচিত যোদ্ধা, তাদের শরীরে জন্ম থেকেই একটা ড্রাগনের চিহ্ন থাকে। এই চিহ্নটা হয় বংশ পরম্পরায় চলতে থাকে, অথবা যদি আপনি এই চিহ্নওয়ালা কোনো যোদ্ধাকে মেরে ফেলেন, তাহলে চিহ্নটা আপনার শরীরে চলে আসে। এই চিহ্নটা আসলে আরকানা নামে এক বিশেষ শক্তিকে জাগিয়ে তোলার চাবিকাঠি, আর যার কাছে এই চিহ্ন থাকবে, সেই
একমাত্র এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। কিন্তু কোল এসবের কিছুই বুঝতে পারছিল না। সে যখন তার পরিবারকে নিয়ে রাতের খাবার খাচ্ছিল, ঠিক তখনই সেখানে হাজির হয় বিহান। হ্যাঁ, সেই বিহান। কিন্তু 400 বছর পরও ওর নাম হয়ে গিয়েছিল সাব-জিরো, কারণ ও যে কোনো কিছুর তাপমাত্রা শূন্য করে বরফ বানিয়ে দিত, আর তাই ওর নাম হয় সাব-জিরো। সাব-জিরোর হাত থেকে বাঁচার জন্য কোল তার স্ত্রী এমিলি আর মেয়ে অ্যালিসনকে নিয়ে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই জ্যাক্স এসে তাদের সাহায্য করে আর একটা ভ্যানে তুলে দিয়ে পালানোর রাস্তা করে দেয়। কিন্তু সাব-জিরো আবারও তাদের রাস্তা আটকে ফেলে। জ্যাক্স কোলকে বলে, তুমি সোজা সোনিয়া ব্লেডের কাছে চলে যাও, সে তোমার জন্য অপেক্ষা করছে। এই আইসক্রিমটাকে তো আমি এখনই গলিয়ে আসছি। এরপর জ্যাক্স আর সাব-জিরোর মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আর সাব-জিরোতে ছিল অন্য জগতের প্রাণী। সে এতটাই শক্তিশালী ছিল যে বন্দুক থেকে বেরোনো গুলিকেও থামিয়ে বরফ বানিয়ে দিচ্ছিল। সে জ্যাক্সকে ধরে এমন মার মারে যে তার হাত দুটোই বরফ বানিয়ে ভেঙে দেয়। বেচারা জ্যাক্স সেখানে গুরুতর আহত হয়ে পড়ে যায়। অন্যদিকে কোল তার পরিবারকে বাঁচিয়ে সোজা সোনিয়া ব্লেডের কাছে চলে আসে। ওদিকে শ্যাংস্যাং তার 9টা ফাইট জেতার পর তার সমস্ত যোদ্ধাদের ডেকে পাঠায়। সে 10 নম্বর ফাইটটাও কোনো নিয়ম না মেনেই জিতে নিতে চেয়েছিল, যাতে সে ব্রহ্মাণ্ডের মালিক হয়ে যেতে পারে। তার দলে রিকো, কোবাল, গোরো, নাটোরির মতো অনেক ভয়ঙ্কর যোদ্ধা ছিল। এখানে কোল সোনিয়ার সাথে দেখা করে। সোনিয়া তাকে বোঝায়, তোমার শরীরে যে জন্মগত চিহ্নটা আছে সেটার জন্য তুমি এখন একজন প্রতিযোগী, আর পৃথিবীর প্রতিযোগী হওয়ার কারণে তোমাকে আউটার ওয়ার্ল্ডের বড় বড় যোদ্ধাদের সাথে লড়তে হবে। কারণ তুমি যদি এটা না করো তাহলে এই পৃথিবী তো বটেই, পুরো ব্রহ্মাণ্ডই বিপদে পড়বে। এসব কথা শুনে কোল তো প্রথমে অবাক হয়ে যায়। এরপর গল্পে আরেকটা চরিত্রের আগমন হয়। তার নাম কানো। সে বিভিন্ন জায়গায় বেআইনিভাবে অস্ত্র বিক্রি করত। যেহেতু সোনিয়া আর জ্যাক্স সৈনিক ছিল, তাই তারা কানোকে ধরে বন্দি করে রেখেছিল। আর ঠিক তখনই শ্যাংস্যাং এর পাঠানো একটা টিকটিকির মতো দেখতে প্রাণী সেখানে হামলা করে, যে কিনা নিজেকে অদৃশ্য করে ফেলতে পারত। তাদের মধ্যে বেশ ভালো একটা ফাইট হয়। কানো নিজের প্রাণ বাঁচানোর জন্য সেটার উপর আগুন আর গ্যাস ছেড়ে দেয়, যার ফলে অদৃশ্য প্রাণীটা দৃশ্যমান হয়ে যায়। এই মুভির সিজিআই কিন্তু দারুণ ছিল, বিশেষ করে এই দৃশ্যগুলো। অনেক মারামারির পর অবশেষে ওরা 3 জন মিলে সেই প্রাণীটাকে মেরে ফেলে। এবার তাদের কাজ ছিল মরুভূমিতে থাকা লিউ ক্যাং এর সাথে দেখা করা, কারণ সেই বলতে পারবে যে প্রতিযোগিতা কবে, কোথায় আর কাদের সাথে হবে। যদিও কানো প্রথমে যেতে রাজি ছিল না, কিন্তু সোনিয়া তখন তাকে 3 কোটি টাকা দেওয়ার লোভ দেখায়। তখন সে একটা ভাঙাচোরা প্লেন নিয়ে তাদের সাহায্য করতে রাজি হয়ে যায়। মরুভূমিতে পৌঁছানোর পর তাদের প্লেন থেকে লাফ দিতে হয়, আর তারপর 30 কিলোমিটার পায়ে হেঁটে এগোতে হয়। যাওয়ার পথে কানো সোনিয়াকে খচিয়ে বলতে থাকে, তোমার তো হিংসা হচ্ছে তাই না, কারণ তোর কাছে এই ড্রাগনের চিহ্নটা নেই। আমি একবার একটা লোককে মেরেছিলাম যার কাছে এই চিহ্নটা ছিল, আর ওকে মারার পরে চিহ্নটা আমার কাছে চলে আসে, আর তোর কাছে এটা কোনোদিন আসবেও না। এই কথাগুলো সোনিয়ার খুবই খারাপ লাগে। কিছু দূর যাওয়ার পর তাদের দেখা হয় লিউ ক্যাং এর সাথে। লিউ ক্যাং এর কাছেও আগুনের শক্তি ছিল, আর সে একজন অসাধারণ যোদ্ধা ছিল। সে তাদের নিজের গোপন আস্তানায় নিয়ে যায়, যেটা একটা বালির ডিবির ভেতরে ছিল। কিছু মন্ত্র বলার পর সেখানকার দরজা খুলে যায়, আর তারা সোজা গিয়ে লর্ড রেইডেন অর্থাৎ বিদ্যুতের দেবতার সাথে দেখা করে। কিন্তু লর্ড রেইডেন এদের দেখে একদমই খুশি হন না। তিনি বলেন, পৃথিবীকে বাঁচানোর জন্য এদের পাঠানো হয়েছে। কোল যদিও পরিশ্রমী, কিন্তু জেতার ক্ষমতাও নেই। সোনিয়ার কাছে তো এখন চিহ্নটাই আসেনি। আর কানো তো একটা পাগলা কুত্তা, ওকে একটু উস্কে দিলেই সে এদিক ওদিক দৌড়াতে থাকে। এরা কি করে পৃথিবীকে বাঁচাবে? কিন্তু এখন যা করার এদের দিয়েই করতে হবে, কারণ আর কোনো উপায় ছিল না। এরপর তাদের ট্রেনিং শুরু হয়, আর এখানেই আমরা কুংলাও নামের আরেক যোদ্ধাকে দেখতে পাই, যে তার টুপিটাকেই মারাত্মক অস্ত্র হিসাবে ব্যবহার করত। ওরা যখন ট্রেনিং শুরু করতে যায়, ঠিক তখনই সেখানে শ্যাংস্যাং তার দলবল নিয়ে হাজির হয়। আসলে নিয়ম অনুযায়ী 2 জগতের প্রধান অর্থাৎ লর্ড রেইডেন আর শ্যাংস্যাং একে অপরের সাথে লড়তে পারত না। তাই লর্ড রেইডেন একটা বিদ্যুতের সুরক্ষা কবচ তৈরি করে দেন, যাতে টুর্নামেন্টের আগে কেউ বেইমানি করে লড়তে না পারে। এরপর বাকিদের ট্রেনিং শুরু হয়। আমরা জ্যাক্সকেও দেখতে পাই, যাকে এখানকার সাধুরা 2টো লোহার হাত লাগিয়ে দিয়েছিল। এখানে একটা বিশেষ জিনিস জানা যায়, সেটা হলো যার কাছে এই ড্রাগনের চিহ্নটা আছে, খুব বিপদের সময় বা জেতার জন্য অতিরিক্ত শক্তির প্রয়োজন হলে সেই চিহ্ন থেকে একটা বিশেষ ক্ষমতা বা আরকানা বেরিয়ে আসে, যা একজন সাধারণ মানুষকে অতি মানবীয় শক্তি দেয়, অনেকটা ড্রাগন বল জি এর সুপার সাইয়ান হওয়ার মতো। লি ক্যাং এর কাছে আগুনের আরকানা ছিল, কুংলাওয়ের কাছে ছিল তার টুপির শক্তি। সবাই নিজের নিজের আরকানা
নিশানা পাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু কেউ পারছিল না। একদিন রাতে খাবার টেবিলে বসে সবাই কানোকে অপমান করতে থাকে আর বলে, তোর তো আমাদের সাথে বসে খাওয়ারও যোগ্যতা নেই। এই অপমান সহ্য করতে না পেরে রাগের চোটে কানোর ভেতর থেকে তার শক্তি বেরিয়ে আসে। তার চোখ দিয়ে লেজার বেরোতে শুরু করে, যা দিয়ে সে যে কোনো কিছু কেটে ফেলতে পারত। পরের দিন আবার ট্রেনিং শুরু হয়। কোল খুব চেষ্টা করেও জিততে পারছিল না, তাই সে হতাশ হয়ে লর্ড রেইডেনকে বলে, আপনাদের যে প্রতিযোগীর দরকার ছিল আমি হয়তো সে নই, আমার জায়গা আমার বাড়িতে। লর্ড রেইডেনও তাকে সোজা তার বাড়িতে যাওয়ার দরজা খুলে দেন। আর ঠিক তখনই শ্যাং স্যাং এর বাকি সৈন্যরা সেখানে পৌঁছে যায়। তাদের মধ্যে একজন কানোকে টাকার লোভ দেখিয়ে বলে, তুই যদি আমাদের দলে চলে আসিস তাহলে যত টাকা চাস আমরা তোকে দেব। কানো তাদের কথা শুনে বেইমানি করে আর বিদ্যুতের সুরক্ষা কবচটা সরিয়ে দেয়। আর সাথে সাথেই সব দৈন্য দানব সোজা ট্রেনিং সেন্টারের ভেতরে ঢুকে পড়ে। এরপর তো সেখানে তুলকালাম কাণ্ড শুরু হয়ে যায়। একদিকে যখন কোল বাড়িতে ফিরে গিয়েছিল, শ্যাং স্যান সেখানেও গরু নামের এক 4 হাতওয়ালা বিশাল দৈত্যকে পাঠিয়ে দেয়। এখানে একই সাথে দুটো জায়গায় ফাইট চলতে থাকে। মন্দিরের ভেতরে কুংলাও তার ধারালো টুপি দিয়ে নাটোরিকে মাঝখান থেকে 2 টুকরো করে ফেলে। অন্যদিকে কানো একটা মূর্তির হাত কেটে সোনিয়ার উপরে ফেলে দেয়। ওদিকে কোল গরুর সামনে একদমই টিকতে পারছিল না, তার সব শক্তি শেষ হয়ে গিয়েছিল। একটা সময় যখন গরু তার স্ত্রী আর মেয়ের উপরে হামলা করতে যায়, ঠিক তখনই কোলের ভেতরের আসল শক্তি বা আরকানা জেগে ওঠে। তার সারা শরীরে একটা সোনালী বর্ম তৈরি হয়ে যায়, যেটা যে কোনো আক্রমণ সহ্য করতে পারত। এরপর গরু তাকে যত ঘুষি মারুক না কেন কোলের কিছুই হচ্ছিল না। শেষে কোল তার বর্ম থেকে 2টো অস্ত্র বের করে গরুকে মেরে ফেলে। এদিকে মন্দিরের শত্রুরা বাকি যোদ্ধাদের অনেক ক্ষতি করে চলে গিয়েছিল। জ্যাক সোনিয়াকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু তার সাধারণ লোহার হাতগুলো দিয়ে সে কিছুই করতে পারছিল না। ঠিক তখনই তার মনে পড়ে যায় যে সে একজন সৈনিক, আর সৈনিকরা কখনো হার মানে না। সে তার পুরো শক্তি দিয়ে পাথরটা সরানোর চেষ্টা করে, আর তখনই জ্যাক্সেরও আরকানা জেগে ওঠে। তার সাধারণ লোহার হাতগুলো অসম্ভব শক্তিশালী হয়ে যায়, যা দিয়ে সে যে কোনো কিছু ভেঙে ফেলতে পারত। আসলে এটা লর্ড রেইডেনেরই একটা চাল ছিল, যাতে সবাই নিজেদের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলতে পারে। এরপর লর্ড রেইডেন সমস্ত যোদ্ধাদের আবার একসাথে করেন। এবার ওরা সবাই মিলে ঠিক করে যে 3 দিন পর টুর্নামেন্টের জন্য অপেক্ষা না করে আজই তারা আলাদা আলাদা হয়ে শত্রুদের উপর হামলা করে তাদেরকে মেরে ফেলবে। এরপর সবাই নিজেদের প্রতিপক্ষ বেছে নেয়। জ্যাক্স গিয়ে রিকোর সাথে লড়ে, আর এক ঘুষিতেই তার হাতুড়ি ভেঙে তাকে মেরে ফেলে। অন্যদিকে সোনিয়া ব্লাড কানোকে শিক্ষা দেওয়ার জন্য তার কাছে পৌঁছায়। সে কানোর চোখে একটা স্প্রে মেরে তার লেজার শক্তি নষ্ট করে দেয়, আর তারপর তাকে গুলি করে মেরে ফেলে। কানোকে মারার সাথে সাথেই তার ড্রাগনের চিহ্নটা সোনিয়ার কাছে চলে আসে, আর তারও আরকানা জেগে ওঠে। লিউ ক্যাং খুব দ্রুতগতির এক যোদ্ধার সাথে লড়ছিল, কিন্তু শেষ পর্যন্ত সে তার ড্রাগনের আগুনের শক্তি দিয়ে তাকে হারিয়ে দেয়। এদিকে কোবালের সাথে কোলের লড়াই চলছিল। কোবালকে হারানো খুব কঠিন ছিল, কিন্তু ঠিক তখনই সোনিয়া এসে তার পেটে একটা এনার্জি রিং মেরে দেয়, যার ফলে তার পেটেই একটা গর্ত হয়ে যায়। বাচ্চাদের এই লড়াই দেখতে দেখতে বড়দের এবার বিরক্তি চলে আসে, আর তখনই সাবজিরো সেখানে এসে তার বরফের শক্তি দিয়ে কোলকে একটা আলাদা জায়গায় টেলিপোর্ট করে দেয়। এবার শুরু হয় কোল আর সাবজিরোর ফাইনাল ফাইট। বরফের মধ্যে এই ফাইটটা ছিল অসাধারণ, কিন্তু এবার কোলের সাথে ছিল একটা বিশেষ ছুরি, যেটা লর্ড রেইডেন তাকে দিয়েছিল। এটা সেই একই ছুরি ছিল যেটা 400 বছর আগে সাবজিরো হেনজো হাসাশির কাঁধে মেরে তাকে নরকের আগুনে ঠেলে দিয়েছিল। আর এই ছুরিতে লেগে থাকা রক্তের কারণেই আজ নরকের আগুন থেকে ফিরে আসে হেনজো হাসাশি। কিন্তু এবার সে আর হেনজো ছিল না, সে হয়ে গিয়েছিল স্করপিয়ন। নরকের আগুনে সে পড়েনি, বরং তার শক্তি আরো 1000 গুণ বেড়ে গিয়েছিল। বংশের রক্তের টানেই তার ফিরে আসা সম্ভব হয়েছিল। আর এরপর সেই 2 পুরনো শত্রুর মধ্যে আবার লড়াই শুরু হয়ে যায়। আর এবার স্করপিয়ন তার পুরনো শত্রুকে আর কোনো সুযোগ দেয় না, একেবারে লেবুর মতো নিংড়ে শেষ করে দেয়। শ্যাং স্যাং এই সব দেখে রেগে গেলেও কিছুই করতে পারে না, কারণ নিয়ম অনুযায়ী সে সরাসরি লড়তে পারবে না। লর্ড রেইডেন তাকে টেলিপোর্ট করে অন্য এক দুনিয়ায় পাঠিয়ে দেন। এভাবেই পৃথিবীর যোদ্ধারা আপাতত জিতে যায়, আর মুভিটা এখানেই শেষ হয়। কিন্তু দাঁড়ান, গল্প এখনো বাকি আছে। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় যে কোল আগে কয়েক হাজার টাকার জন্য রিংয়ে মার খেত, সে এখন হলিউডের দিকে যাচ্ছে জনি কেসকে খুঁজতে। মানে মর্টাল কমব্যাট পার্ট 2-তে আমরা হয়তো জনি কেসকে দেখতে পাবো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লানেশনটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।
যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন, কারণ এরকম ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। পরের ভিডিও কোন টপিকের উপর দেখতে চান সেটাও আমাদের জানাতে পারেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেই ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।